জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতেই যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। অব্যাহত রাজনীতি, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এখনও চলছে এবং সেই অধিবেশনে অধ্যাদেশ, বিল সেসব নিয়ে আলাপ আলোচনা, পাশ হওয়া, ওয়াকআউট সেসবও চলছে এবং সেই সঙ্গে আজকের দিনে ঘটে গেল একটি উপনির্বাচন, দুটি উপনির্বাচন। সেসব নিয়েই আজ আমাদের আলোচনা এবং আজকের এই আলোচনায় অর্থাৎ রাজনীতির আলোচনায় সঙ্গে আছেন আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই, আমার ডানেই রয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি, জামালপুর 5 আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এবং এরপরই রয়েছেন মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্যার। এবং সেই সঙ্গে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আলিম, মুখ্য পরিচালক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সাবেক সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এবং সেই সঙ্গে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম এমপি, শেরপুর 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুরুতেই শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনার কাছেই যেতে চাই। আজকে দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হলো এবং আপনার পাশাপাশি বলা চলে, সেই দুটি উপনির্বাচন কেমন দেখেছেন, যেখানে দিনভরই আসলে নানান অভিযোগ ছিল। শেরপুর 3 আসনে যিনি প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামী, তিনি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনও করেছেন, যদিও সেই বর্জন পূর্ব পরিকল্পনা ছিল এমন দাবিও আছে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থীর। কিন্তু তারপরেও কেমন দেখলেন আপনি সেই নির্বাচন? আসলে প্রথমত আমি আজকে যমুনা টেলিভিশনের এই অনুষ্ঠান যারা দেখছেন, যমুনা টেলিভিশনের কলাকুশলী সহ যারা দেখছেন, তাদের সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আজকে আমরা আসলে সারাদিন জাতীয় সংসদের অধিবেশনে ছিলাম, তারপরেও যতটুকু খোঁজ খবর আমি রেখেছি, দুটি নির্বাচনই আমাদের কাছে যে তথ্য রয়েছে তথ্য মতে সুষ্ঠু সুন্দর হয়েছে। শেরপুরের যিনি মাননীয় সংসদ সদস্য আজকে এখানে অংশগ্রহণ করার কথা, উনি জাতীয় সংসদে দাঁড়িয়েই একটি অভিযোগ করলেন যে সেইখানে নাকি আজকে নির্বাচন নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে, সেইখানে নাকি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন মারা গিয়েছে। এই খবর শোনার পরে সাথে সাথে আমি সেইখানে আমাদের দলীয় প্রার্থী মাহমুদুর রুবেলের সাথে যোগাযোগ করেছি। উনি ঘটনাটিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন এবং সেইখানে আসলে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মূলত আমরা যে কথাটি বলতে চাই যে এই নির্বাচনটি আমরা দীর্ঘ 17 বছর সংগ্রামের পরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। শেরপুরের যে আসনটি, এই আসনটি যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে যে 1991 সাল থেকে এই আসনটি প্রতিবার বিএনপির প্রতিনিধি যিনি তিনি নির্বাচিত হয়ে এসেছেন এবং আজকে সেইখানে আমাদের যিনি বিএনপির প্রার্থী, উনি 2001 সালের জাতীয় সংসদেও ছিলেন। উনি 1991 সালে ওনার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন। একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পরেও সেইখানে উপনির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন এবং সেইখানে সঙ্গত কারণে উবার বাবার সময় যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, উনি যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, সেইখানে বিএনপি নির্বাচিত হবে, এটাই বাস্তবতা। আজকে যে বিষয়টি আমরা দেখেছি যে দুঃখজনকভাবে ওনারা একটি প্রেস ব্রিফিং করে নির্বাচন বর্জন করেছেন। আমাদের বিএনপির প্রার্থী কিন্তু এটা আগেই দাবি করেছেন যে ওনারা এরকম একটি পরিকল্পনা হাতে নিয়েছেন নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো সেইখানে আসলে আমাদের জানা মতে, আমার কাছে জানা মতে এখন তথ্য মতো সেইখানে কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওনারা পরাজয় নিশ্চিত জেনেই সেই নির্বাচনটি বর্জন করেছেন। বিরোধী দলের রাজনীতি শুধু বিরোধিতা করা নয়, বিরোধী দলের রাজনীতি প্রকৃত সত্যটিকে তুলে ধরা জনগণের সামনে এবং প্রকৃত সত্য তুলে ধরলে সরকারি দলও সঠিক পথে চলার সুযোগ পাবে। আমার কাছে মনে হয়েছে যে ওনারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই প্রথম থেকেই এরকম একটি পরিকল্পনা এঁটেছেন এবং সেই কারণেই তারা নির্বাচন বর্জন করেছেন। আজকে দুইটি নির্বাচন, এটি আসলে
বিএনপির ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব বহন করে না। অলরেডি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। কাজে এই দুটি নির্বাচন প্রভাবিত করার মতো বিএনপির কোনো পরিকল্পনা পদক্ষেপ নাই এবং বিএনপি সেই পথে যায় নাই। আমরা দাবি করি যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। শেরপুরের আসন নিয়ে আরেকটু আমি বলতে চাই, শেরপুরের আসনটি গত যে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি হয়েছে, সেই নির্বাচনের আগে একটি ঘটনা সারা দেশবাসী জানে যে সেইখানে জেলা প্রশাসনের একটি অবহিতকরণ সভাকে কেন্দ্র করে জামাত ইসলামী সেই জায়গাগুলো দখল করে রেখেছিল। বিএনপির জন্য যে সুনির্দিষ্ট জায়গা ছিল সেইখানে তাদেরকে বসতে দেওয়া হয় নাই। পরবর্তী সময় জেলা প্রশাসন আলাদা করে তাদের বসার সুযোগ করে দেয়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ তারা মানে ইচ্ছাকৃতভাবে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে হামলা করে এবং সেই হামলাকে কেন্দ্র করে একজন আহত হয় এবং যিনি মারা গিয়েছে, প্রার্থী যিনি মারা গিয়েছে, উনি নিজে শারীরিক অসুস্থ ছিলেন এবং অসুস্থতার কারণে উনি মারা গেছেন। পরবর্তী সময় যাকে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা যতটুকু জানি এলাকায় তার আসলে সেরকম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজে আমরা সব মিলে বলবো যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি নির্বাচিত হয়েছে। এই নির্বাচন প্রভাবিত করার মতো বিএনপির কোনো যৌক্তিক কারণ নেই। অনেক ধন্যবাদ ওয়ারেস আলী মামুন। মেজবাউল আজম সওদাগর, আপনি শুনছিলেন ওয়ারেস আলী মামুনের বক্তব্য। যদিও আমরা বিপরীত বক্তব্য এখন পর্যন্ত পাইনি, আমাদের অতিথি এখন এসে পৌঁছননি, কিন্তু তারপরেও পরাজয় কে জামাতে ইসলামী খুব সহজভাবে নিচ্ছে না। তারা বলছে তারা ভোট বর্জন করেছে, অভিযোগ পাল্টা অভিযোগ সেসব আছে এবং আমাদের গণমাধ্যম কর্মী যারা মাঠে ছিলেন তারা জাল ভোটের, দুপক্ষের জাল ভোটের এক ধরনের সক্রিয় অংশগ্রহণ তারা নিশ্চিত করেছে এবং পেয়েছে। আপনার কাছে এই নির্বাচন কেমন ছিল বা কেমন মনে হয়েছে? এটি সবার কাছে এক ধরনের উদাহরণ তৈরি হওয়ার মতো নির্বাচন হলো নাকি আসলে হলো না? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আচ্ছা, নির্বাচনের যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করছি, আসলে দেখুন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন তার গুরুত্ব হারিয়েছিল এবং নির্বাচন, ফেয়ার নির্বাচন কিভাবে হয় সেই সংস্কৃতি অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছিল আর কি। এরপরে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যে অগ্রসর যখন হচ্ছি, তখন এই উপনির্বাচনটা অনেক সেই দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। এখানে অনেকগুলো দিক আছে, যেমন এমপি মহোদয় বললেন যে এই নির্বাচনটা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে দল, তার কাছে খুব বড় একটা কোনো ফ্যাক্টর না যে এখানে জিততেই হবে, এটা একটা দিক। দুটো দিক হচ্ছে না, সেকেন্ড দিকটা হচ্ছে এই নির্বাচনে কারচুপির অভিযোগ আসা অথবা কারচুপির অভিযোগ করা, এই দুটো বিষয় নির্ভর করবে আপনার সঠিক তথ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে। মানে আগের মতো ঢালাওভাবে এই জিনিসটা বলে গেলাম, নির্বাচনটাকে সরকার দলের পক্ষ থেকে হোক বা বিরোধী দলের পক্ষ থেকে হোক, ঢালাওভাবে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, যে যার পক্ষ থেকেই হোক, এটা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একেবারেই খুব নেগেটিভ একটা বার্তা বহন করে। কারণ আমরা কিন্তু এই নির্বাচন নিয়ে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে যে নির্বাচন যে আর যাই হোক, নির্বাচন এখানে সুষ্ঠু হতে হবে। সুতরাং যখন অভিযোগটা বিরোধী দলের পক্ষ থেকে আসবে, তখন কিন্তু সুস্পষ্ট তথ্য প্রমাণ এখানে দিতে হবে। যদি সুস্পষ্ট তথ্য প্রমাণ দেয়, তাহলে নির্বাচন কমিশন হচ্ছে এটার অথরিটি, এটা তেনারা খতিয়ে দেখবেন। যেমন একটা জায়গায় আমরা হতাশ, যেমন এমপি মহোদয় বললেন যে পার্লামেন্টে একজন একটা তথ্য দিলেন যে একজন মারা গিয়েছে, কিন্তু ইনস্ট্যান্ট তিনি সেখানে খবর নিলেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। তো এরকম এই যে বর্তমান সময়ে গুজবের ভিত্তিতে পার্লামেন্টের মতো একটা জায়গায় এই ধরনের তথ্য উপস্থাপন করা, এটা অবশ্যই পজিটিভ কোনো একটা সাইন না। যে কোনো খবরকে আমরা যেখানে মানে আজকে মানে প্রোপাগান্ডাকে ওভারকাম করার জন্য চেষ্টা করছি, যে কিভাবে প্রোপাগান্ডাকে কমব্যাট করব, আমরা কিভাবে এটা থেকে মুক্ত হবে, এটা যাতে দুর্ঘটনা না ঘটে। তো একজন পার্লামেন্ট মেম্বার যখন পার্লামেন্টে একটা তথ্য উপস্থাপন করবেন, অবশ্যই সেটা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সত্যতা যাচাই করে তারপরে সেটা উপস্থাপিত হওয়া উচিত। তো সবকিছু মিলে এই নির্বাচনটার ঠিক একদিকে যেমন সরকারি দলের কাছে কোনো গুরুত্ব নেই এটার, যে একেবারে জিতে
আসতেই হবে। পাশাপাশি এটার আবার গুরুত্ব রয়েছে এই দিক থেকে, এই নির্বাচনটাকে বিতর্কিত করা কোনোভাবেই ঠিক হবে না, সেটা যে পক্ষের পক্ষ থেকেই হোক। কারণ এই নির্বাচনটা একটা এক্সাম্পল হিসেবে আমাদেরকে শো করতে হবে যে আমরা পূর্ববর্তী কালচার থেকে একটা নতুন ডেমোক্রেটিক কালচার দিকে আমরা যাচ্ছি, কতটা ধাবিত হতে হ্যাঁ, তো পেরেছি সেই জায়গা থেকে কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং দুটো পক্ষকেই খুবই সতর্কতার সাথে এই বিষয়গুলো ডিল করা উচিত আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল আলিম। এবার আপনার কাছে আসতে চাই, নির্বাচন সংক্রান্ত বিশ্লেষক, তিনি আপনার চোখে কতটা প্রত্যাশিত ছিল এই উপনির্বাচন? এটি নতুন সরকারের, রাজনৈতিক সরকারের অধীনে প্রথম কোনো উপনির্বাচন অনুষ্ঠিত হলো। সেখানে অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, দাবি আছে, পাল্টা দাবি আছে। এরকম প্রেক্ষিতে কতটা সুষ্ঠু উপনির্বাচন হলো বলে মনে হয়, কিংবা কতটা প্রশ্নমুক্ত উপনির্বাচন হলো? আপনাকে ধন্যবাদ। আমি যে অন্য দুজন বক্তা যারা আছেন, অতিথি যারা আছেন, তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি অনেকটাই তাদের সঙ্গে একমত। এই যে নির্বাচনটা হয়ে গেল, এটা কিন্তু মাত্র 2টো সংসদীয় আসনে, অর্থাৎ আগে 298টি আসনে নির্বাচন আগে হয়ে গেছে। এবং এই নির্বাচনে যদি বিএনপি হারে কিংবা জেতে, কিংবা জামাত হারে বা জেতে, তাতে কিন্তু কোনো দলেরই অবস্থানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বিএনপি ক্ষমতা হারাবে না, একই সঙ্গে জামাতও সরকারে আসবে না, ক্ষমতাসীন দল হবে না, সেই সুযোগটা ছিল না। কিন্তু তারপরে একটা কথা থাকে যে আমাদের নির্বাচন সুষ্ঠু করা, ফেয়ার করা, বিশ্বাসযোগ্য করা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে সেটা হয়েছে কি? আমরা যেটা দেখলাম জামাতের অভিযোগ, জামাতের প্রার্থীর অভিযোগ, পরে জামাতের কেন্দ্রীয় ভাবে আমি একটা পিডিএফ টিফিনও দেখলাম, সেখানে দাবি করা হয়েছে নানা রকম যে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে, জাল ভোট হয়েছে ইত্যাদি। এবং আমাদের দেশে ইলেকশন যদি ফেয়ারও হয়, তাও কিন্তু সাধারণভাবে আমরা দেখি আগের কালচার, আমি এখন কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, একটা প্রশ্ন তোলা হয় যে নির্বাচন ফেয়ার, নির্বাচন সুষ্ঠু হয় নাই বা সূক্ষ্ম কারচুপি হয়েছে। এই ধরনের কথা আমরা সারা জীবন ভরেই দেখে আসছি। যে নির্বাচনগুলো, যেমন ধরুন 91 সালের নির্বাচন, যে ইন্টারন্যাশনাল যে কমিটি যারা অবজার্ভ করেছিল, তারা খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। কেউ কেউ বলেছিল ইতিহাসে সেনা নির্বাচন হয়েছে তখন 1991 সালে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতেই পারে, এটা কেউ তুলতেই পারে, কিন্তু নির্বাচনের সঙ্গে একটা বড় সম্পর্ক আছে। যখন কেউ অভিযোগ করবে তখন সেটাকে খতিয়ে দেয় যে আসলে কতটুকু এই যে অভিযোগটা আসলো, এই যে কমপ্লেনটা আসলো, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা খতিয়ে দেয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা নির্বাচনের উদ্দেশ্য তো কাউকে জিতিয়ে দেওয়া না বা কাউকে হারানো না। এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে যারা জনগণ, তাদের যে উইল, তাদের যে ইচ্ছার বহিঃপ্রকাশ, সেটা কতটা ঘটলো সেটা দেখ। এই জন্য যখন অভিযোগ আসবে তখন এটাকে খতিয়ে দেখতে পারবো। আমি এইখানে বসে বসে একটা নিউজ দেখতে পেলাম, নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় আছে, আপনার উনি দেখলাম একটা ব্রিফিং এ বলেছেন যে জামাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এটা কিন্তু খুব পজিটিভ একটা নিউজ। আমি দেখলাম রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন তিনি। আমি যে কথাটা বলেছি, উনি ঠিক একই কথাটা উনি বলার চেষ্টা করেছেন, খতিয়ে দেখবেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর নির্বাচনে একজন হারবে, একজন জিতবে, আমি যেটা বললাম এটা খুব স্বাভাবিক। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যখন কেউ অভিযোগ তুলবে, আমরা একই কথা নিঃসন্দেহে সেটাকে খতিয়ে দেখতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, আপনার কাছে আরেকটা বিষয়, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খানিক আগেই তিনি সংসদ ভবনে থেকে অধিবেশন শেষ করে বেরিয়ে যাওয়ার পথে বলেছেন মাগুরা স্টাইলে নির্বাচন হয়েছে এই দুটি উপনির্বাচন। ব্যাপারটা কি এরকম? আপনার সেই অভিজ্ঞতা থেকে একটু জানতে চাওয়া যে আসলে মাগুরার সেই উপনির্বাচনকে টেনে আনার মতো ঘটনা ঘটেছে কিনা, নাকি এটি কেবলমাত্র আমাদের আরেকজন অতিথি যেমন বলেছিলেন মেজবাউল আজম সওদাগর, যে আসলে অভিযোগের জন্য অভিযোগ, ব্যাপারটা কিরকম আসলে? আমি জানি না এটা অভিযোগের জন্য অভিযোগ কিনা, কারণ আমি আগে বললাম এটা খতিয়ে দেখা ছাড়া মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমি নিজেও মাঠে ছিলাম না, পর্যবেক্ষণে ছিলাম না, দেখতে পাইনি। যতটুকু দেখেছি পত্র পত্রিকা থেকে দেখেছি, টেলিভিশন থেকে দেখেছি। এখন যদি অভিযোগ হয়ে থাকে, আমার আগের বক্তব্যে আমি ফিরে যাব, এটাকে খতিয়ে দেখতে হবে। মানে খতিয়ে দেখাটা এই কারণে দরকার যে অর্থাৎ যে অভিযোগটা আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এবং এটা যদি সত্য হয় জানাইতে হবে, অ্যাকশন নিতে হবে। যদি মিথ্যা হয় সেটা জনগণকে জানাইতে হবে। কারণ ইলেকশন বিলংস টু দ্য পিপল। এই জন্য জনগণের কাছে এই যে প্রক্রিয়াটা ঘটলো, অর্থাৎ ইলেকশন কমিশন যে কাজটা করলো, এটা জনগণকে জানাতে হবে যে কি ঘটেছিল। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল আলিম। আমরা একটু যেতে চাই আমাদের
নতুন করে যুক্ত হওয়া অতিথি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম এমপি, শেরপুর 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাকে স্বাগত জানাই রাজনীতিতে। যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, আপনার পাশের আসনে উপনির্বাচন মূলত অনুষ্ঠিত হলো, যেই উপনির্বাচন বর্জন করেছে দিন শেষে জামায়াতে ইসলামের প্রার্থী। কেন আসলে এই বর্জন করতে হলো এবং এই উপনির্বাচনকে আপনারা কোন চোখে দেখেন? অন্যদিকে বগুড়া 6 উপনির্বাচনে অংশ নিয়েছেন, সেখানে বর্জন করেননি, শেরপুর 3 আসন উপনির্বাচন বর্জন করেছেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস থেকে সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসলে নির্বাচন বর্জন করার বিষয়টি প্রাসঙ্গিক ছিল বলেই করেছে। জামাত তো এই নির্বাচনে আরও অনেকগুলো কারচুপির ঘটনা ঘটেছে, অর্থাৎ বিগত নির্বাচনে, অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন, অনেকগুলো ঘটনাই ঘটেছে, সবগুলো বর্জন করার মতো হয়নি। বিধায় পরবর্তীতে এসে কিছু রিট করা হয়েছে, মামলা করা হয়েছে, এরকম কিছু কার্যক্রমে গিয়েছি আমরা। বগুড়াতেও কিন্তু আজকে বর্জন করা হয়নি, শেরপুরেরটা বর্জন করার মতো হয়েছে বলেই তো করেছি। আমরা কিন্তু গত 2 দিন থেকেই মিডিয়াতে নানানভাবে আমরা বলার চেষ্টা করেছি। আমি যেহেতু সংসদ সদস্য, যেহেতু আমি প্রচারণায় যেতে পারি নাই, আমি বাদে অন্যান্যরা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা বেশ কয়েক দফায় মিডিয়াতে এই কথাগুলো বলেছেন। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং যারা এজেন্ট হবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, ইভেন হামলাও করা হয়েছে বেশ কয়েকটা জায়গায়। এগুলোও কিন্তু স্থানীয় মিডিয়াগুলোতে এসেছে। ইভেন যারা জাতীয় মিডিয়াতে আসে নাই, এটারও একটা কারণ আছে, তারা এখানে প্রভাব বিস্তার করেছে মিডিয়াগুলোর উপর। এই ঘটনাগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনায় আছে শেরপুরে, এবং এগুলো যদি আপনি শেরপুরের মিডিয়াগুলোতে জানতে চান তাহলে জানতে পারবেন। বিশেষ করে আজকে যে ঘটনাটি ঘটেছে, একদম ভোর থেকে বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। যেমন 1 নম্বর হচ্ছে যে প্রথমত আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ইভেন যারা প্রিজাইডিং অফিসার, তার প্রতিও অভিযোগ উঠেছে তিনি এজেন্ট বের করে দিয়েছেন। পরবর্তীতে সেটি পুলিশের মধ্যস্থতায়, সেনাবাহিনীর মধ্যস্থতায় সলভ করা হয়েছে। এবং সকাল থেকেই একটি ঘটনা ঘটছে যে যাদের বয়স 18-র নিচে এরকম অসংখ্য স্কুল গোয়িং স্টুডেন্ট বা ছোট ছোট ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়েছে, তাদেরকে মিডিয়ায় কভার করা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু অলরেডি আপনারা লাইভে দেখতে পাবেন। এরপরে হচ্ছে যে ভোট কেন্দ্রে যাতে আমাদের লোকেরা প্রবেশ করতে না পারে, একাধিকবার হামলা করা হয়েছে এবং হামলার মাধ্যমে একজন ব্যক্তি আহতও হয়েছেন, গুরুতর আহত। এখানে আমি খুবই দুঃখিত যে আজকে আমি যখন সংসদে বিলের উপর কথা বলছিলাম, ঠিক সেই মুহূর্তেই আমি কিন্তু আগে থেকে জানি যে যিনি সিরাজুল ইসলাম আহত, উনি গুরুতর আহত, সেটা আমি দেখেছি, নিউজগুলো দেখেছি এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা তথ্যগুলো আমাকে দিয়েছেন। গুরুতর আহত এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে এবং ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমত অবস্থায় আবার আমি একটা তথ্য না দেওয়ার কারণে আমাকে পাশে থেকে একটা স্লিপ দেওয়া হয়েছে যে আগে একজন নিহত হয়েছে, অর্থাৎ ওই শহীদ রেজাউল যিনি ওই নির্বাচনী ইশতেহারের সময় 12 তারিখের নির্বাচনের আগে, তার তথ্যটা আমাকে দেওয়ার কারণে আমি ওই মুহূর্তে পড়তে ভুল হয়েছে। আমি এই জন্য নোট রেডি করেছি, আগামীকালকে সংসদে সেই নোট দিব, আমার বক্তব্যটি এক্সপান্স নিজেই করবো আর কি, দুঃখ প্রকাশ করে এই তথ্যটি সেখানে উপস্থাপন করি। বাট গুরুতর আহত তিনি। এরকম অলরেডি আমাদের উপজেলা যিনি সেক্রেটারি, শহীদ রেজাউল ভাইয়ের শাহাদাতের পর যিনি সেক্রেটারি হয়েছেন, তাকে আহত করা হয়েছে, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে, তার শরীরে জখম আছে। একইভাবে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার, তাকে আহত করা হয়েছে। এরকম টোটাল হতাহতের ঘটনা 50-এর উপরে। সেই জায়গায় সব কিছু মিলিয়ে বেলা 2টার আগেই আমাদের প্রার্থী নিজে তার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন বয়কট করছেন। পরবর্তীতে সাংবাদিকদের উপস্থিতিতে 3-3:30টার দিকে নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি কিছুক্ষণ আগে উপস্থাপন করছিলেন যে মাগুরায় যে 1994 সালে যে নির্বাচন হয়েছিল সেই টাইপের না। আমি বলবো যে সেই সময় তো আলোচনা হতো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবার একেবারে স্থূল কারচুপি প্রকাশ্য দিবালোকে। এটি আমরা অন্তত পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের স্টেক যারা বিএনপি, জামাত, তাদের কাছ থেকে এটা আশা করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুঃখজনক। আমাদের আরেকজন অতিথি ওয়ারেস আলী মামুন বলছেন যে এটা এমন কোনো নির্বাচন না যে নির্বাচনে আসলে বিএনপিকে কারচুপির আশ্রয় নিতে হবে। ওকে, তার মানে কি আপনি কারচুপির আশ্রয় নেবেন? তাহলে উনি সেটি বলেননি, কিন্তু বলেছেন যে এই নির্বাচন, এই উপনির্বাচন আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আমি শুনছিলাম আগেরটা যে এটা ভাগ্য নির্ধারণী নয়, কি ক্ষমতায় যাওয়ার, কি বাদ দেওয়ার ইত্যাদি নয়। আমরা তো বাদ দেইনি, আমরা তো বগুড়াটাকে বয়কট করিনি। আমরা এটাকে মনে করেছিলাম যে একটা নজির স্থাপন করবে। আমরা কিন্তু এই আলোচনাটা আজকে প্রায় 15 দিন যাবত চলছে মিডিয়াতে, যে 2026 সালের উপনির্বাচন এবং স্থগিত নির্বাচন দুটোকে বাস্তবায়নের মাধ্যমে বিএনপি নজির সৃষ্টি করবে।
আমার মনে হচ্ছে তাই হলো, নজিরই সৃষ্টি হলো, কিন্তু একটু নেগেটিভ ভাবে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু যেন মোহাম্মদ আব্দুল আলিম আপনার কাছে আরেকবার এসে আপনাকে বিদায় দিতে চাই। আপনার কাছে জানতে চাওয়া, আজকে সংসদে একটি বিল পাশ হয়েছে, সেটি হচ্ছে সেই বিলে যেটি ছিল যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না এবং প্রশাসক নিয়োগের এখতিয়ার থাকছে সরকারের কাছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া না হওয়া সেটি আসলে আপনার কাছে কেমনটি, এবং প্রশাসক নিয়োগের বিষয়টি নিয়েও আপনার যদি কোনো অবস্থান থাকে? দেখুন, আমি যদি সারা দুনিয়ার যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো পর্যালোচনা করি, তাহলে সব ধরনের প্র্যাকটিসে আছে। কোন কোন দেশে আছে যে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হয় না, অর্থাৎ যে দল ক্ষমতায় যায় তারা তাদের পছন্দ মতো ব্যক্তিকে স্থানীয় প্রশাসনে বসায়, এবং তার কারণটা হচ্ছে যেহেতু স্থানীয় প্রশাসনগুলো সরকারের যে এজেন্ডা, সরকারের যে সিদ্ধান্ত, সেগুলো বাস্তবায়ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকে, এই জন্য তারা তাদের পছন্দের লোক বসিয়ে এই কাজগুলো করে থাকে নির্বাচন হয়। আবার কোন কোন দেশ আছে সেখানে প্রত্যেকটা লেভেলেই নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকারে চলে আসে। আবার কোথাও আছে মিক্সড সিস্টেম, অর্থাৎ আংশিকভাবে নির্বাচিত ব্যক্তিরা আসে এবং বাকি অংশটা অনির্বাচিত ব্যক্তিরা এই পদগুলোতে চলে আসে সরকার সিদ্ধান্ত অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি আমাদের ইতিহাসটা দেখেন, কোন ইতিহাস, 2015 সালের আগে কিন্তু আমাদের যে এই যে স্থানীয় নির্বাচন করছে সেগুলো দলীয় প্রতীকে হতো না। তারপরে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছিল, তাদের একটা সুপারিশ, এবং একই সঙ্গে আমরা যখন নির্বাচন সংস্কার কমিশনে কাজ করলাম তখন আমাদের সুপারিশ ছিল যে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া। সেই অনুযায়ী কাজ, এটারও কিছু পজিটিভ নেগেটিভ প্রতীক কিন্তু আছে। যেমন ধরেন যে এখন যেটা হবে, যেহেতু প্রতীক নেই, হয়তো আমরা অতীত যেটা দেখেছি যে দল ক্ষমতায় থাকে, যখন প্রতীকে স্থানীয় নির্বাচন হয় না তখন কিন্তু ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী, অন্য দলেরও থাকে বাট ক্ষমতাসীন দল একটু বেশি থাকে, এবং তারা যখন নির্বাচনে অংশ নেয় তখন তাদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। বাট আবার একই সঙ্গে পজিটিভ দিক হচ্ছে, যখন আপনি এই দলীয় প্রতীক থাকবেন না তখন কিন্তু দলবিহীন অনেক ভালো লোক আছে, বিভিন্ন কমিউনিটি লিডার আছে, মানব ব্যক্তি আছে, স্থানীয়ভাবে অনেক অনেক গ্রহণযোগ্য ব্যক্তি আছে, তারা নির্বাচনে অংশ নিতে উৎসাহিত বোধ করে। সো এইভাবে পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে। কিন্তু আমি যেটা বলবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নির্বাচনটাকে শান্তিপূর্ণ রাখা, নির্বাচনটাকে যাতে করে আপনি এই সহিংসতা না ছড়ায় সেই দিকে খেয়াল রাখা, এবং জনগণ অংশগ্রহণ নিশ্চিত করা। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দলগুলোর সহায়তা। দলগুলো যদি সহায়তা না করে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা একটা। আর প্রশাসক নিয়োগটা তো এখন পর্যন্ত আইন আছে, এবং ওই যে আমি যেটা বললাম আমার আগের উদাহরণটা, যে অনেক দেশই আছে যেখানে কোনো নির্বাচনই হয় না, ক্ষমতাসীন দল তাদের পছন্দের লোককে আপনার এই যে স্থানীয় প্রশাসনগুলো সেখানে বসায় যাতে করে তারা তাদের সরকারি এজেন্ডা বাস্তবায়ন করে। এটা কাজটা সহজ হয় আর কি সরকারের পক্ষে, এই জন্যই এই ধরনের প্র্যাকটিস হয়। আমি জাস্ট আপনাকে লিটারেচার দেওয়ার চেষ্টা করলাম। জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মুখ্য পরিচালক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং নির্বাচনী বিশ্লেষক। আপনাকে বিদায় দিতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকছেন আরো 3 অতিথি, তাদের সঙ্গে রাজনীতির এই আলাপ আলোচনা অব্যাহত থাকবে, তবে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে রাজনীতির এই আয়োজন। আবার স্বাগত রাজনীতিতে। আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি। একেবারে সর্বডানে আছেন হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম এমপি, শেরপুর 1 আসনের সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরপরে রয়েছেন মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি, জামালপুর 5 আসনের সংসদ সদস্য। জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনার কাছে আসতে চাই। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এ নিয়ে 3টি অধ্যাদেশ বাতিল হচ্ছে। কেউ কেউ বলছেন যে এই অধ্যাদেশ বাতিল আসলে সরকারের, সংসদ যদি আইন না পাশ করে তাহলে সরকারের অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে। সরকারের অঙ্গীকার কি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন? আমি প্রথমত আপনার এই প্রশ্নের আগে যে কথাটি একটু বলতে চাই, একটু আগে যে কথাটি আমি বলেছি যে আমার পাশে যিনি সম্মানিত বিশ্লেষক মেজবাউদ্দিন, সম্মানিত শিক্ষক, ওনার বক্তব্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে সত্য তথ্য উপস্থাপন করা। আজকে মাননীয় সংসদ সদস্য শেরপুর 1 আসনের জাতীয় সংসদের মতো একটি জায়গায় উনি মানে দায়িত্বহীনভাবে একটি টেলিফোনের খবরের প্রেক্ষিতে জাতীয় সংসদের দাঁড়িয়ে উনি একজন কর্মীর মৃত্যুর সংবাদ দিয়েছেন। হতে পারে এই সংবাদটিকে কেন্দ্র করে আরো সহিংসতা ছড়ানোর সম্ভাবনা ছিল ওই এলাকায়। তো এইরকম জাতীয় সংসদে মানে নিশ্চিত না হয়ে এরকম ভাবে একটি মৃত্যুর সংবাদ, এটা একজন জাতীয় সংসদ সদস্য
দিবেন, এটা আমাদের প্রত্যাশা না। আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আমি একটু আগেই বলেছি যে আমি সাথে সাথেই খোঁজ নিয়েছি, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব রয়েছে সেই এলাকায়, বাট যেহেতু আমি জাতীয় সংসদ সদস্য, সেখানে কিন্তু নির্বাচনী প্রচারণায় আমরা অংশগ্রহণ করি নাই। এবং আমি বলেছি যে এই নির্বাচনটি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গ্রহণ করার পরে এই দুটি নির্বাচন প্রথম নির্বাচন, এটির দায়ভার কিন্তু বিএনপির কাঁধে উপরে, যে কারণে বিএনপি আন্তরিকতার সাথে চেয়েছে এই নির্বাচনটি সুষ্ঠু সুন্দর হোক, এবং আমার বিশ্বাস নির্বাচনটি সুষ্ঠু সুন্দর হয়েছে। ওনারা প্রেস ব্রিফিং করেছে, সেইখানে কিন্তু আমি যতটুকু জেনেছি খোঁজ নিয়ে, সেইখানে কিন্তু তারা আহত বা এরকম সিরিয়াস আহত এরকম কোনো তথ্য প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করে নাই, মিডিয়াতে ওইগুলো আসে নাই। এখন আপনি যে আপনার কথায় আসি যেটি বলেন, আর আরেকটি উনি অভিযোগ করেছে যেটি দুর্ভাগ্যজনক, যে 12 তারিখের নির্বাচনটি জাতির 17 বছরের প্রত্যাশিত নির্বাচন, এবং 12 তারিখের নির্বাচন নিয়ে আমার জানা মতে এখন পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারে নাই। উনি 12 তারিখের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন যে সেখানে অসংখ্য ঘটনা ঘটেছে। তো এইগুলো আসলে বিরোধী দলের রাজনীতি মানেই বিরোধিতা করা, মিথ্যে অভিযোগ তোলা, এটা আমার কাছে মনে হয় এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমরা বারবার বলেছি যে জাতিকে সঠিক পথে 17 বছরের পরে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। এই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব শুধুমাত্র সরকারি দলে না, এই প্রত্যাশা পূরণ করতে হলে বিরোধী দলকেও সহযোগিতা করতে হবে সত্য উপস্থাপনের মধ্য দিয়ে। আমি সেই আহ্বানটি জানাবো। আর আজকে 3টি বিল পাশ হয়েছে। আপনি যেটি বলেছেন যে সরকারের যে মানে বিচারক নিয়োগ এবং আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, মানে সরকার এটা সরকারের প্রত্যাশা না, আমরা বলবো এটা জাতির প্রত্যাশা। সঙ্গত কারণেই জাতির প্রত্যাশা যে এই জায়গাগুলোতে আরো নিরপেক্ষ হবে, বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা হবে, মানবাধিকার কমিশন আরো নিরপেক্ষ হবে, সুষ্ঠু সুন্দরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে পারবে। এই বিষয়গুলোর সাথে বিএনপি সম্পূর্ণরূপে একমত, কারণ গত 17 বছরে এই পরিস্থিতিগুলো শিকার সবচেয়ে বেশি হয়েছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। কাজে বিএনপি সবচেয়ে বেশি আইনের মানে যে ঘটনা ঘটেছে, আপনারা যদি দেখেন বেগম খালেদা জিয়াকে আমি নিজেও একজন আইনজীবী, যদিও আমি ওইভাবে প্র্যাকটিস করার সুযোগ হয় নাই, তা আমরা সবসময় দেখেছি যে একটি মামলায় নিম্ন আদালতে সাজা হলে উচ্চ আদালতে সেইখানে মানে সাজার মেয়াদ সঙ্গত কারণেই কমে আসে। বেগম খালেদা জিয়া আইনের দৃষ্টিতে যদি আমরা দেখি, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, 86 বছর বয়স। বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী। সেই বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ বাড়ানো হয়েছে আরো উচ্চ আদালতে, সেখানে আমরা কিন্তু উচ্চ আদালত দ্বারাও বঞ্চিত হয়েছি। যে কারণে এই জায়গাগুলোতে জনগণের প্রত্যাশার সাথে বিএনপির প্রত্যাশার কোনো ব্যত্যয় আছে বলে আমরা মনে করি না, কোনো ফারাক আছে বলে আমরা মনে করি না। বিএনপিও প্রত্যাশা করি, কিন্তু বিএনপি যে বিষয়গুলো ব্যাখ্যা তুলে ধরেছে সেই বিষয়গুলো কিন্তু জনসমক্ষে আসে নাই, মিডিয়াতে আসে নাই। বিএনপির বক্তব্য হচ্ছে যে বিগত সরকারের সময় যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে সেই অধ্যাদেশগুলোতে অনেক ফাঁক ফুকর রয়েছে। যেমন মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বলা হয়েছে যে সেইখানে যদি একজন অভিযোগ করে, সেইখানে তদন্তে কত দিনের মধ্যে তদন্ত শেষ হবে এরকম সুনির্দিষ্ট কিছু বলা হয় নাই। সেখানে কে তদন্ত করবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয় নাই। এবং তদন্তের পরে যে এখানে প্রতিকারের ক্ষেত্রে একটি জায়গাতে আপনার সেই অধ্যাদেশে জরিমানার কথা বলা হয়েছে, সেই জরিমানাটা কত হবে সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয় নাই। বিএনপির বক্তব্যটা খুব পরিষ্কার যে এই 3টি জায়গা অত্যন্ত সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলোতে আরো অধিকতর তদন্ত করে, অধিকতর মানে আরো যারা এগুলোর মানে আপনার স্টেক হোল্ডার যাদেরকে বলি আমরা, এবং জামাত ইসলামকে আজকে আহ্বান জানিয়েছেন আমাদের আইনমন্ত্রী, এনসিপিকেও আহ্বান জানিয়েছেন আমাদের আইনমন্ত্রী, যে আরো যারা আছেন তারা সহ আমরা বসে আলোচনা করে আমরা এই আইনটিকে জনগণের কল্যাণের একটি পূর্ণাঙ্গ রূপ দিতে চাই। এটি বিএনপি আহ্বান জানিয়েছে। কিন্তু যেটি ঘটনা ঘটেছে সেটি হলো যে আপনি যদি দেখেন যে 2009 সালের মানবাধিকার কমিশন যেটি ছিল সেটি কিন্তু আপনার এই যে 25 সালের সরকারের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ দ্বারা রহিত করা হয়েছে। এখন আমরা আইনটা পাস যদি না করি তাইলে এখানে মানবাধিকার কমিশন থাকবে না। এই ঘটনাগুলো ঘটলে এই প্রতিকার কি করবে? যে কারণে বিএনপির স্ট্যান্ডটা হলো যে আমরা 2009 সালের আইনটাকেই কার্যকরী করে আপাতত আমরা যে মানবাধিকার কমিশন সেখানে গঠনের কথা বলা হয়েছে সেটার মাধ্যমে আমরা এগুলোর প্রতিকারগুলো আমরা চালিয়ে যাব। পরবর্তী সময় যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা এই 3টি জায়গাতে একটি কার্যকরী আইন
করা যায় সেসব বিষয় সেই কাজেই বিএনপিকে এখানে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ আছে আমি মনে করি না, বিএনপি নিয়ে কোনো সমালোচনার কোনো সুযোগ আছে আমি মনে করি না। জি। বিএনপি জনগণের এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত এবং আমরা বিশ্বাস করি বিএনপি এই জায়গাগুলোতে জনগণের প্রত্যাশা পূরণ করবে। হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম এমপি আপনার কাছে আসতে চাই, আপনার ওয়াকআউটও করেছেন, আপনার কি আশ্বস্ত ওয়ারেস আলী মামুন যেমনটি বলছিলেন সেই জায়গাটায় চিফ হুইপও বলেছেন বিচারের নামে যেন আর অপবিচার না হয় সেজন্য স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করবে সরকার, সেই জায়গায় কতটা আশ্বস্ত হয়েছেন? আশ্বস্ত হননি বলেই তো ওয়াকআউট করেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন আপনি যে আমরা আশ্বস্ত হয়েছি কিনা, আশ্বস্ত হলে তো ওয়াকআউট করতাম না। আর আমরা ওয়াকআউট করেছি এজন্যই যে এই বিষয়গুলো নিয়ে সরকারের যে বক্তব্য সেগুলো ধোঁয়াশার সৃষ্টি করছে। যেমন সরকার একদিকে বক্তব্য দিচ্ছে যে অধিকতর সংশোধনের জন্যই তারা বিলগুলো আনছে, তাহলে এই বক্তব্যগুলো দেখুন এটা কিন্তু খামখেয়ালি না। এই বিলকে কেন্দ্র করে ইতোমধ্যে বিরোধী দল সেভারাল টাইম ওয়াকআউট করেছে, রাজপথে কর্মসূচি দিয়েছে। তার মানে এগুলো কিন্তু দায়িত্ব নিতে হবে সরকারকে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তাহলে যদি তাদের বক্তব্যটা এটাই হয়ে থাকে যে আমরা সংশোধন কল্পে এই বিল এনেছি, তাহলে সেই সংশোধনে কি থাকবে আগে থেকে সেগুলো যদি মানুষের কাছে জাতির কাছে উপস্থাপন করা হতো, তাহলে তো আর এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকতো না। আমি একভাবে যদি ধরি। আর দ্বিতীয়ত এখনও আমরা মনে করি যে তারা এই 12 তারিখের মধ্যে যেহেতু বাধ্যবাধকতা আছে, এর মধ্যে বিলগুলো অধ্যাদেশগুলোর বিল আকার আনতে হবে। এর পরবর্তীতে অতি শীঘ্রই এই যে কয়েকটি 12টি বা আরো কয়েকটি বেশি আছে সেই বিলগুলো দ্রুত কার্যকর কিভাবে হবে, সংশোধন কিভাবে হবে, সংস্কার কিভাবে হবে সেগুলো নিয়ে সামনে জাতির কাছে স্পষ্ট করে নতুন করে বিল আনার জন্য আমি আবারও আবেদন জানাবো। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু যেতে চাই মেজবাউল আজম সওদাগর আপনার কাছে। বিল নিয়ে সংসদে ওয়াকআউট, বর্জন এবং সেই সঙ্গে পরস্পর বিরোধী অবস্থান, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে আজকে সংসদে ঘটেছে। জামুকা সংশোধন বিল পাশ হয়েছে, জামাতের আপত্তি ছিল, এনসিপির সমর্থন ছিল, বিরোধী দলের মধ্যেই এক ধরনের বিরোধিতা আছে। সব মিলিয়ে এই বিল নিয়ে সংসদের এখনকার যে অবস্থান সেই অবস্থানটাকে আপনি কোন চোখে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? বিল নিয়ে যে অবস্থানটা এখন আমি দেখছি এটাকে আমি অত্যন্ত পজিটিভভাবে দেখতে চাই। কেন পজিটিভভাবে দেখতে চাই? যে পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা বিউটি, একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে ডিবেট হবে। দুই দলেই, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন বেঞ্চ, দুই দলেই তাদের যুক্তিগুলো তুলে ধরবে। দুই দলেই দেখানোর চেষ্টা করবে যে কোনটা জনস্বার্থে হচ্ছে, কোনটা জনস্বার্থে হচ্ছে না, এটা নিয়ে একটা ডিবেট হবে। এই ডিবেটটা কিন্তু 17 ইয়ার্স এখানে ছিল না। আপনি যদি ডিবেটের ধরনটা এখন দেখেন, আলোচনার ধরনটা দেখেন যদি, প্রত্যেকটা বিষয় খুব সিগনিফিক্যান্ট এবং খুবই গঠনমূলক কিন্তু আলোচনা হচ্ছে দুই বেঞ্চের মধ্যে, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশনের মধ্যে। এইটা কিন্তু 17 বছরে আপনি এখানে নাচ গান, তারপরে এই যে একেবারে খারাপ ভাষায় বললে আপনি বুঝেন যে একজনকে তুষ্ট করার যে বক্তৃতা, এগুলো এখানে চলতো এবং এটার প্রতি মানুষের কোনো আগ্রহ ছিল না এই সংসদের প্রতি। সেই জায়গা থেকে কিন্তু সংসদ বের হয়ে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে ডিবেটটা আপনি দেখছেন, এইটুকু ডিবেট যদি না থাকে তাহলে বিরোধী দলকে তো সাজানো বিরোধী দল মনে হবে মানুষের কাছে, যেটা একটা ডামি সাজানো বিরোধী দল। তা আমি মনে করি ডিবেটটা অত্যন্ত কনস্ট্রাকটিভ হচ্ছে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা বিউটি। পাশাপাশি এটাকে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে একটা দল যখন 2/3 মেজরিটি পায়, তো দলকে কিন্তু দেশকে যেমন সার্ভ করতে হয়, দলকে কিন্তু রাজনীতিও করতে হয়। রাজনীতি বলতে এখন কি বোঝায়? রাজনীতি বলতে হচ্ছে যে অপোজিশনকে সবসময় একটু ব্যাকওয়ার্ড সাইডে রাখার যে প্রতিযোগিতা। গভর্নমেন্ট চাবে যে অপোজিশনকে একটু ব্যাকওয়ার্ড সাইডে রাখতে চাইবে, আবার অপোজিশন চাইবে যে গভর্নমেন্টকে বা ট্রেজারি বেঞ্চকে একটু ব্যাকওয়ার্ড সাইডে কিভাবে রাখা যায়, এটা নিয়ে একটা প্রতিযোগিতা। এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটি। এটাকে আপনাকে মেনে নিতে হবে এবং অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেট এখানে কিন্তু হচ্ছে। তো এভাবেই চলতে থাকবে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির সিগনিফিকেন্সটা হচ্ছে এইটা যে এই বিতর্কের মধ্য দিয়ে people will decide that which party is working for the interest of the people. Let them decide, let the people decide. এবং এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট যে after 5 years you have to face the election. And in that election, that is the best and the superior accountability mechanism. ওইখানে কিন্তু জনগণ এটা ডিসাইড করবে। তো আপনাকে দেখতে হবে যে ডিবেটটা কনস্ট্রাকটিভ হচ্ছে কিনা, পার্লামেন্ট আগের জায়গায়, ফ্যাসিস্ট আমলের জায়গায় কোনো ফিরে যাচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো আমি মনে করছি যে এখানে দুই দলের মধ্যে যে ডিবেটটা হচ্ছে এটা খুবই সিগনিফিক্যান্ট। পাশাপাশি একটা তথ্য আপনাকে দিতে চাই, মাগুরা উপনির্বাচন নিয়ে এখানে বেশ কিছু কথা হলো আর কি। এখানে একটা
তথ্যটা যেটা দিব যে মিস ইনফরমেশন কিন্তু অনেক সময় মিস পারসেপশন তৈরি করে। মাগুরা উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল। আমরা মাগুরা উপনির্বাচন নিয়ে কমন কথা বলি সবাই, কিন্তু আমরা তথ্যটা কেউ ঘাটতে চাই না। আপনি ইলেকশন কমিশনে গিয়ে যদি দেখেন, তৎকালীন সেখানে আওয়ামী লীগের প্রার্থী যে অভিযোগ করেছিল পুরো মাগুরার নির্বাচন নিয়ে, মাগুরা উপনির্বাচন নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে আওয়ামী লীগের প্রার্থী কোনো অভিযোগ দেন নাই, দিয়েছিল কয়েকটা কেন্দ্রকে। এই কয়টা কেন্দ্র আমার কাছে সুস্পষ্ট তথ্যটা আছে, আমি আজকে এটা আলোচনায় আসবে ভাবলে আমি নিয়ে আসলাম তথ্যটা। তো সেখানে কিন্তু কয়েকটা কেন্দ্র নিয়ে অভিযোগটা ছিল, পুরো সব কেন্দ্র নিয়ে কিন্তু প্রার্থী কোনো অভিযোগ করেনি। এবং এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে ওই কেন্দ্রের সকল ভোট যদি আওয়ামী লীগের প্রার্থীকে দেওয়া হয় তারপরে তিনি জিতে আসতে পারবেন না। এটা ছিল রিয়েল সিচুয়েশন। কিন্তু সারা দেশের মানুষকে মিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশনের মধ্যে দিয়ে মিস পারসেপশন তৈরি করা হয়েছে যে পুরা মাগুরা উপনির্বাচনে বিশাল ধরনের কারচুপি হয়েছে। কিন্তু তৎকালীন সরকারের এটা 4 দলীয় জোট সরকারের যে ব্যর্থতা ছিল, এই মিস ইনফরমেশনটাকে তারা মানে খুব স্ট্র্যাটেজিক্যালি তারা ডিল করতে ব্যর্থ হয়েছিল, যার ফলে এটা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এবং এইটাকে কেন্দ্র করে বিশাল রাজনৈতিক পরিবর্তনের একটা মানে বীজ বপন করা হয়েছিল সেই সময়। জি জি, অনেক ধন্যবাদ। আমি হাফিজুল রাশিদ ইসলাম, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? আমি দুইটা বিষয় বলতে চাচ্ছিলাম। একটা হলো যে আমাদের সম্মানিত ওয়ারেস আলী মামুন তিনি গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন যে মিডিয়াতে তথ্যগুলো দেওয়া হয়নি, মিডিয়ায় তথ্যগুলো দেওয়া হয়েছে, এগুলো এসেছে, হয়তো আমরা এখন বের হলেই জানতে পারবো বিস্তারিত। আর 12 তারিখের যে নির্বাচনটি হয়েছে সেটিতে আমি অভিযোগ করেছি, আমার নির্বাচনী আসনেই তো অভিযোগ আছে। আমার নির্বাচনী আসনে 3টি ব্যালট বই নিয়ে চলে গেছে, ব্যালট বাক্স নিয়ে চলে গেছে, পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে 3 বছরের সাজা দিয়েছে 2 জনকে। এরকম ঘটনাও ঘটেছে। এই ঘটনা কিন্তু একাধিক কেন্দ্রে ঘটেছে এবং ভিতরে ঢুকে মারামারি হুড়োহুড়ির পরিস্থিতি সেখানে পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়েছে। সুতরাং এই জায়গাগুলো আরও অনেক জায়গায় ঘটেছে, আরও ক্লিয়ারলি আমরা হয়তো তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবো। আরেকটি বিষয় যে আজকে বেশ কয়েকটি অধ্যাদেশ কিন্তু পাশ হয়েছে, যেমন একটি হচ্ছে যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন অধ্যাদেশ আর কি। তো এখানে কিন্তু মানে মূল ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যে দেখলাম যে কয়েকদিন আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, এই বিষয়গুলো কিন্তু হতে পারে, বিগত সময়েও হয়েছে বা সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমেই, ফর্মালিটিসের মাধ্যমেই হয়েছে, অসুবিধা নাই। বাট এবারের বিষয়গুলো আমরা আশা করিনি, আমরা আশা করেছিলাম আরো বেটার কিছু। এবং এবার কিন্তু উল্টো কিছু দেখতে পাচ্ছি আমরা, যারা প্রশাসক নিযুক্ত হয়েছেন তারা যে সেলিব্রেশন করছেন, মনে হচ্ছে যে তারা একটা বিরাট কিছু পেয়ে গেছেন আর নির্বাচন লাগবে না বা এরকম একটা মানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে আশ্বস্ত করেছেন চলতি বছরের মধ্যে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তাদের যে সেলিব্রেশনের ধরন এটি কিন্তু মানুষকে আতঙ্কিত করবে। এটি যদি স্বাভাবিক থাকতো এবং খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে দেওয়া হতো তাহলে মানুষ হয়তো আতঙ্কের পরিবেশ থেকে একটি স্বাভাবিক পরিবেশে আসতো। সরকার দলের পক্ষ থেকে এই বিষয়ে আমি একটু বলি, এরকম প্রচারণা চলতে থাকলে সেটা হলো যে দেখেন, আমরা দীর্ঘদিন এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানে যৌক্তিক নির্বাচন না হওয়ার কারণে সেইখানে জনপ্রতিনিধি নামদারি যারা ছিল তাদের থেকে কিন্তু জনগণ বঞ্চিত, জনগণ তাদের কাছে কোনো প্রতিকার পায় নাই। এবং সর্বশেষ 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পরে সঙ্গত কারণেই সেই জায়গাগুলো কিন্তু চরম শূন্যতা। এবং আমরা যারা রাজনীতি করি নিশ্চয়ই আমার সাথে উনি একমত হবেন যে জনগণের চরম ভোগান্তি আমরা দেখেছি ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভায়, এবং এই ভোগান্তি এখনো অব্যাহত আছে। এখন বিএনপি সরকার গঠন করেছে মাত্র 36 দিন। বিএনপির পক্ষে এই মুহূর্তে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা সম্ভব না। একটা বক্তব্য আমি শেষ করি প্লিজ। সেই জায়গাতে বিএনপি সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে আপনার প্রশাসক নিয়োগ দিয়েছে। বিএনপি কিন্তু উপজেলা বা পৌরসভাতে কিন্তু প্রশাসক নিয়োগ দেয় নাই। এবং বিএনপির পক্ষ থেকে আজকেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন যে আমরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করব। তো সেই ক্ষেত্রে বিএনপির, আমি যেটুকু জানি, বিএনপির প্রথম স্ট্যান্ড স্থানীয় সরকার নির্বাচনগুলোর একদম তৃণমূল পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলাগুলো শেষ করার পরে হয়তো সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে যেতে হবে। কাজেই ওই পর্যন্ত যে জনভোগান্তি, সেই জনভোগান্তি দূর করার জন্য প্রাথমিক অবস্থায় আপনার সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে দেওয়া হয়েছে। বিএনপি কিন্তু উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে এখন দেয়নি। কাজে এই বিষয়টা নিয়ে খুব বিতর্ক করার সুযোগ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ওনার সাথে এই একটা কথাতে আমি বিএনপির প্রতিনিধি হলেও আমি একটু একমত হব
যে যারা এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে শোডাউন Celebration। করছেন, এটা কিন্তু আমি কোডও করছি এটা যে আপনার সাথে মন্ত্রী- আমি একমত পোষণ করছি। সরকারের দাবি আমি হয়তো একমত এরকম পোষণ নাই। করছি যে এই জায়গাটাতে বিএনপির আরো সতর্ক হওয়া দরকার। জি না না না, আমি বলছি যে সরকার আমি- হয়তো এটা চাচ্ছে না, বিএনপি চাচ্ছে না, কিন্তু স্থানীয়ভাবেই তারা এটার সেলিব্রেশনটা করছে খুব স্বাভাবিক, তারাও রাজনীতিবিদ যেহেতু সেক্ষেত্রে একটু হতেই পারে। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আরেকটু যদি আমাকে সুযোগ দেন, যে যেটি সম্মানিত বিশ্লেষক বলেছেন যে দেখেন 96 ওই মাগুরার নির্বাচন, 94 নির্বাচনের পরে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নির্বাচন কিন্তু আওয়ামী লীগের সময় ঘটে গেছে। আমরা সেই উদাহরণগুলো টানি না, হ্যাঁ, আমরা ওগুলোকে নির্বাচনই মনে করি আমি না। সম্মানিত বিশ্লেষকের সাথে একমত, বিএনপির এখানে একটি ব্যর্থতা যে বিএনপি সেই জায়গাগুলোতে বিশ্লেষণ তুলে ধরতে পারে নাই, ডিল করতে পারে নাই। না, না, already বাংলাদেশ এই নির্বাচনগুলো বাদ দিয়ে দিছে। 2008 সালের নির্বাচনের যে মেকানিজম, বিএনপি আজ পর্যন্ত সেই জায়গাগুলোতে তথ্যবহুল চিত্র মানুষের সামনে তুলে ধরতে পারে নাই। যে কারণে যে আমরা যে মানে আওয়ামী লীগের কে ঘৃণা করছি, সেই আওয়ামী লীগের সাথে সুর মিলে এখনো আমরা মাগুরা নির্বাচনকে উদাহরণ হিসেবে টেনে ধরবি, কিন্তু মাগুরা নির্বাচনকেও অনেক নির্বাচন ছাড়িয়ে পাস গেছে। করে ফেলেছে। এখন এই যে আজকে সংসদে উনি বলেছেন আমরা সেই দিকে যেতে চাই, এই সংসদ আমি কিন্তু একটু আগে বলেছি যে শুধুমাত্র এই জাতিকে সঠিক পথে নেওয়ার ক্ষেত্রে সরকারি দলের দায়িত্ব না, বিরোধী দলের দায়িত্ব রয়েছে। কারণ 17 বছরে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, মানুষ অনেক বেশি সাফার করেছে, অনেক বেশি সংগ্রাম করেছে, এবং সঙ্গত কারণেই আজকে আমরা যারা জাতীয় সংসদে এসেছি, সরকারি দল বিরোধী দল সকলের প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। জি। ওয়াকআউট কিন্তু একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু আজকে ওয়াকআউট নিয়ে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে যে বিরোধী দল যখন ওয়াকআউট করে উঠে যাচ্ছিলেন, তখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আইন বিষয়ে এবং সংসদ বিষয়ে উনি অনেক ভালো জানেন, উনি মাননীয় স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে বললেন যে দেখেন, বিরোধী দল ওয়াকআউট করে গেলেও এই বিলের উপরে 3টি ধাপ পার হয়েছে। প্রথমত এই বিল যাচাই বাছাইয়ের একটি কমিটি আছে, যে কমিটিতে ওনাদের প্রতিনিধি আছে। এরপরে ওনারা এই বিলের বিরুদ্ধে আপত্তি দিয়েছেন, বিলটি যখন পাশ হয়ে গেছে তখন ওনারা ওয়াকআউট করে গেলেন। এই মুহূর্তে তো ওয়াকআউট করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না, এবং উনি আবেদন জানালেন যে আমরা বিশ্বাস করি যে মাগরিবের নামাজে পরে আবার বিরোধী দল ফিরে আসবে সংসদে এবং আসবে। এসেছে। দেখা গেল যে ওনার এই বক্তব্য নিয়ে আপত্তি জানানো হলো। তা আপত্তি জানানো এটাই বিরোধী দলের একমাত্র কাজ না। আমরা অনুরোধ করবো যে আমরা চাই না, যে আমরা বিলের পক্ষে আছি। আপনার কাছে একটু ছোট্ট করেই শেষবারের মতো আসতে চাই। আপনি বলছিলেন 36 দিনের সরকার এখন পর্যন্ত, সেই 36 দিন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সংসদে বিতর্ক হবে সেটাও স্বাভাবিক, কিন্তু সেই সঙ্গে রাজপথেও আন্দোলন গড়িয়েছে এবং সেটি জুলাই সনদকে ঘিরে। সেই আন্দোলন কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়, আপনাদের কাছে মনে হয়? এবং তারা বলছে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই নানা সংকটে পড়ে দেশ, জনগণের সঙ্গে বেইমানি করলে হাসিনার মতো অবস্থা হবে, নির্বাচন আগে দেয়া সব প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। দেখেন, আজকে সংসদে যদি তাকিয়ে দেখেন, এই দেশের স্বাধীনতা হলো জাতির সবচেয়ে বড় অর্জন। যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বীর নেতা জিয়া রহমান, সশরীরে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যদি একদলীয় শাসন বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান প্রবর্তন না করতেন, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ ছিল না। 82 সালে স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করেছে, 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বিএনপি রাজপথে সংগ্রাম করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সময় 86 সালে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে স্বৈরাচার অধীন নির্বাচনে চলে গিয়েছিলেন। বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একক আন্দোলন করে স্বৈরাচার পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছে। এই বিএনপি গত 17 বছর সবচেয়ে চরম জুলুম নির্যাতন সহ্য করেও গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছে। বিএনপি জনগণের ভোটে বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, বিএনপি জনগণের সেন্টিমেন্ট বুঝে। আজকে যদি 36 দিনে দেখেন, 36 দিনে এটা হয়তো সীমিত সংখ্যক হতে পারে, কিন্তু বিএনপি যে অঙ্গীকারগুলো জনগণের সামনে করেছিল নির্বাচনকে সামনে রেখে, সেগুলো কিন্তু অলরেডি প্রত্যাশা আন্দোলনকে কিভাবে আমি বলছি সেই কাজগুলো কিন্তু বিএনপি শুরু করেছে। আজকে একটি আনন্দের সংবাদ বলি, জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়ে যে বিবৃতিটি দিয়েছেন যে 36 দলের কিন্তু একজনও মানে গুম বা এই জাতীয় ঘটনা ঘটে নাই। এটি একটি পজিটিভ সাইড, এবং যেটি জুলাই সনদ দিয়ে বলছেন বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সংবিধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিএনপির অবস্থানটি পরিষ্কার। এই যে 24-এর বিপ্লব, এটি বিএনপি অস্বীকার করে না, কারণ এই বিপ্লবের সাথে বিএনপি সম্পৃক্ততা আছে। তো 24-এর বিপ্লব কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান কিন্তু এর আগে হয়েছে, 90 হয়েছে। তাই সেই ক্ষেত্রে এইখানে আপনি সংবিধানকে
পিছিয়ে ফেলে আরেকটি সংবিধানকে বাতিল করে আসলে সেই হবে সুযোগ না। নেই। অনেক আমরা ধন্যবাদ। যে আমি ক্লিয়ার করে দিই জিনিসটা, বিএনপির অবস্থানটি পরিষ্কার যে জুলাই বিপ্লবের যে বিষয়গুলোতে আমরা একমত পোষণ করেছি, এই বিষয়গুলো সংবিধান সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা। বিএনপি কিন্তু এটির বিরুদ্ধে না। জি, বিএনপির অবস্থানটা হলো সংবিধানে অন্তর্ভুক্ত করা, তাদের অবস্থানটা হলো যে সংবিধানের বিকল্প আর একটি সংবিধান দাঁড় করানো। একটি দেশে দুইটি সংবিধান দাঁড়াতে পারে না। জি, অনেক সেটি ধন্যবাদ। দিয়ে দেশ আমি চলতে একটু পারে। হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আজকে সেই জুলাই অভ্যুত্থানের কথা রেশ ধরেই আসতে চাই। ভিন্ন প্রশ্ন, আবু সাঈদের হত্যার রায় হয়েছে, সেই রায়ে পরিবার সন্তুষ্ট না। আপনাদের কাছে সেই রায় এবং রাজপথের আন্দোলন কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, দেখুন, এটাকে পার্টলি বা পার্শিয়ালি জাজ করার, পার্শিয়ালি বাস্তবায়ন করার, আমরা কিন্তু এটার বিরোধী শুরু থেকেই। আমরা বলছি যে অ্যাজ এ হোল গণভোটটাকে বাস্তবায়ন করতে হবে। কেন? গণভোটের মধ্যে কোনো কিছু বাদ নাই। ওখানে কিন্তু বিএনপির যত নোট অফ ডিসেন্ট সেগুলো আছে, এবং সেখানে নোট অফ ডিসেন্টের মধ্যে তো এটাও লেখা আছে যে যারা ম্যান্ডেট পাবে তারা কি কি করতে পারবে, এটাও কিন্তু লেখা আছে। এই সব কিছু কিন্তু একমত হয়েই আমরা স্বাক্ষর করেছি সবাই সেই সময়, বিগত কি বলে ইন্টারিম পিরিয়ডে। আবার এটাও কিন্তু আমি বলতে চাই, বারবার কিন্তু আমি এটা বলছি যে যদি সেই অধ্যাদেশ বা আদেশকে আমরা না মানতে চাই, তাহলে সেই সময় কিন্তু জোরালো বক্তব্য থাকা দরকার ছিল। আমরা বলেছি যে বিএনপি যেরকম দাবি তুলেছিল যে একই দিনে গণভোট এবং নির্বাচন হতে হবে, আমরা কিন্তু সেটারও বিরোধী ছিলাম যে আগে গণভোট হোক পরে নির্বাচন হোক। শেষ পর্যন্ত কিন্তু বিএনপির দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা সবাই একদিনের ব্যাপারে ঐক্যমত্য হয়েছি। তাহলে বিএনপি যদি সেই সময় সেই অধ্যাদেশ নিয়ে শক্ত অবস্থানে যেতেন, তাহলে আজকে কিন্তু আমাদের রাজপথ পর্যন্ত গোড়াতে হতো না। এজন্য আবু সাঈদের রায়ে আমরা অবশ্যই সন্তুষ্ট হব, বাট এটাতে মানে আত্মতৃপ্ত বলতে যেটা বোঝায় আর কি, তৃপ্তি, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এবং আমরা বলবো যে এই জন্যই আমরা শেষ পর্যন্ত রাজপথে যেতে বাধ্য হয়েছি। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথ, মব সহ ইত্যাদিকে সামনে রেখে বন্ধ করার কথা বলেছেন, যে আগামী দিনে কোনো আন্দোলন টলারেট করা হবে না। আন্দোলন না, মবকে তিনি উল্লেখ করেছেন, মবের সাথে পাশাপাশি বলেছেন যে মব এবং পাশাপাশি আন্দোলন, মানে যা ইচ্ছা তাই করা হবে, এরকম একটা যা ইচ্ছা তা করার জন্য কিন্তু কেউ রাজপথে যায় না। জি, একটা কিছু বেটার কিছু নিয়ে আসার জন্যই কিন্তু রাজপথে যায়, না হলে তো আমরা সংসদেই আছি, ভালো আছি, সংসদে কথা বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ। এরকম প্রাণবন্ত সংসদ তো আর কখনো হয়নি, আমরা কথা বলছি। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসতে চাই। সেই প্রাণবন্ত সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলন, এবং সেই সঙ্গে আমাদের হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম যেভাবে ব্যাখ্যা দিলেন, আপনি কি সেটার সঙ্গে একমত যে মব আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলনকেও কি মবের মতো রূপ দেওয়ার এক ধরনের শঙ্কা দেখছেন কি? আপনার কাছে মনে হয় একই রকম ব্যাখ্যা? মব বিষয়টা আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে মব শব্দটা জনপ্রিয় হলো কখন, এই প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে আর কি। মানে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটা সময় ছিল যে, আচ্ছা তার আগে বলি যে জুলাই বিপ্লবটা কি ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ মানুষের একটা যুদ্ধ, ঠিক? সেই যুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন দুর্বল হয়ে পড়েছিল যে দুর্বলতার সুযোগে বাংলাদেশে কতগুলো জিনিসের কতগুলো ডিমান্ড, বা রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দুর্বল হয়ে যায়, তখন কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টও দুর্বল থাকবে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের পলিটিক্যাল ফোর্সটা থাকে না, পলিটিক্যাল পার্টির যেমন থাকে। তো এই প্রেক্ষাপটে যখন বিভিন্ন ডিমান্ড নিয়ে মানুষগুলা রাস্তায় আসছিল, আসার পরে এমন কতগুলো সিচুয়েশন তৈরি হচ্ছে যে মানুষ সেগুলো ট্যাকেল করার মতো অবস্থা বাংলাদেশে ছিল না। আপনি খেয়াল করতে পারবেন যে আনসার বিদ্রোহটা যখন হলো সচিবালয়ে, গভর্নমেন্টকে কিন্তু পুলিশ না ডেকে গভর্নমেন্ট কাকে ডাকলো? ছাত্রদেরকে ডাকলো। তো এই সিচুয়েশনটা ছিল ভিন্ন। তো সেই বিষয়গুলোকে কোনোটাকে আমরা কেউ মব হিসেবে আমরা আখ্যায়িত করেছি। আই ডোন্ট থিঙ্ক যে এই ধরনের সিচুয়েশন আবার ক্রিয়েট হবে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের শাসন, গণতন্ত্র যত শক্তিশালী হবে, তত এই বিষয়গুলো সোসাইটিতে আর ঘটবে না। আর যদি আপনি বলেন আন্দোলন, রাজপথ, তাহলে এগুলো বলবো আমি যে এগুলো ডেমোক্রেসির অংশ, এগুলো থাকবে, কিন্তু আমি বলবো অবশ্যই সেগুলা মানে ঠিক ফ্যাসিস্ট আমলে আন্দোলন আমরা যেভাবে হয়েছিল সেই সিচুয়েশন আর বাংলাদেশে তৈরি হবে না আমি বিশ্বাস করি, এবং সেই রকম আন্দোলনও রাজপথে হবে না, একটা কনস্ট্রাকটিভ ওয়েতেই সবকিছু চলবে, এটাই আমরা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছেন চারজন অতিথির সঙ্গে। বলবো আশাবাদ নিয়ে, জি, এর পরেও আশাবাদী। আমি ওনার সাথে একমত পোষণ করি যে সেই সময় কিন্তু এই মবও কিন্তু, যেটি উনি বলেছেন যে এই মবের মাধ্যমে কিন্তু মানে ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী দুর্বল হওয়ার কারণে কিন্তু সেই মবের সুযোগটা অনেকে নিয়েছে, যেটা যৌক্তিক জি না। জি, এখন তো আমাদের নিশ্চয়ই সংসদে সেই একটা কথাটাই রাজনৈতিক বলেছেন। সরকারের অধীনে হ্যাঁ, আইনশৃঙ্খলা আমার রক্ষাকারী যেটা বাহিনী আবেদন প্রশাসন সেটা আরো হচ্ছে শক্তিশালী ভূমিকা রাখবে এবং চাপ প্রয়োগ করে নয়, যুক্তিতর্কের মধ্য দিয়ে সংসদের বাইরেও আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো সংকটের সমাধান ঘটবে এই পরিবর্তিত পরিস্থিতিতে। অনেক অনেক ধন্যবাদ রাজনীতির সঙ্গে যারা ছিলেন। রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে আগামী রোববার রাত 9টায় যমুনা টেলিভিশনের পর্দায়।